মিঠির সঙ্গে কোর্স করতে দিল্লিতে কিষানু যেতে চাইলে সরাসরি না করে দেয় মিঠি, যা শুনে অবাক কিষানু। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৃষাণু তার মামা মামির কথা শুনে খুব রেগে যায়। তার মামা মামিকে আর কোনো কথা বলতেই দিচ্ছে না। কৃষাণুর মামি বলে, আচ্ছা তোর মামা কি বলতে চায় কথাটা শেষ করতে তো দিবি। তখন কৃষাণু বলে, শেষ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বুঝতে পেরেছি কি হবে শেষটা। তখন তার মামা বলে, আর দেখ তুই তো বুঝতে পারছিস, কিন্তু সবাই তো বুঝতে পারছে না। আমার দায়িত্ব হচ্ছে সবাইকে বুঝিয়ে বলার। তাই বলছি, আমার একমাত্র ভাগ্নে এমন একটা মেয়েকে বিয়ে করবে। কথা শুনে সবার মুখটা কালো হয়ে যায়। তখনই তার মামা বলে ওঠে, এমন একটা মেয়ে যার সৎ সাহস রয়েছে। তখন তো সবার মুখে হাসি ফুটে যায়। তখন সবাই খুশিতে হাততালি দিতে থাকে। তার মামা আরো বলছে, দেখ মুখের উপর যে এতভাবে সৎসাহস নিয়ে বলতে পারে, তাকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি। তুমি অনেক বড় হবে মা, অনেক বড় হবে। তোমার মামি অনেকক্ষণ থেকে ইঙ্গিত দিচ্ছিলেন, আর আমরা বুঝতে চাচ্ছিলাম যে উনি কি বলতে চাচ্ছেন। আমরা চাচ্ছিলাম কথাটা হোক সবার মাঝখানে, তা না হলে হয়তো উনি আবার অন্যভাবে রং ছড়িয়ে কিছু বলতেন। তখন প্রসন্ন বলে, আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে। বিশ্বাস করুন আমি খুব লজ্জিত আমার স্ত্রীর জন্য। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পুরো বিষয়টা ভুলে যাওয়ার চেষ্টা করুন। তখন কৃষাণুর বাবা বলে, অন্যের কাঁধের দায় আপনি নিচ্ছেন কেন? হতে পারে উনি আপনার স্ত্রী। স্ত্রী মানে যে সবকিছু আপনার পছন্দ করবে তা তো নয়, ডিফারেন্স থাকতেই পারে। আপনাকে আমরা বুঝে গেছি, আপনি অত্যন্তই ভালো মানুষ। তখন মিঠি অনেক খুশি হয়ে যায় সবার কথা শুনে। এদিকে কমলিনী মা বলতে থাকে, এবার বলুন তো আমার নাতনিকে কেমন লাগলো? তখন কিষাণুর বাবা বলে, ওই যে বললাম, লক্ষ্মী বলবো না সরস্বতী বলবো বুঝতে পারছি না। তখন কিষাণুর মা বলে, ও আমার যেমন লক্ষ্মী তেমনই সরস্বতী। তখন কিষাণু অনেক খুশি হয়ে যায়। মিঠি বলতে থাকে, সবকিছু জানার পরও আপনাদের কোনো দ্বিধা নেই তো? তখন কিষাণুর বনজামাই বলতে থাকে, আমার দ্বিধা রয়েছে, যা শুনে সবাই তো চমকে যায়। তখন কিষাণুর বোন বলতে থাকে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। কিষাণুর মা বাবা বলে, তোমার আবার কি দ্বিধা রয়েছে? তখন বলে, আপনারা তো আমাকে কেউ কিছু বলতেই দিচ্ছেন না। আমি জামাই বলে, জামাইরা কখনো আপন হয় না জানি, কিন্তু সব জামাই কিন্তু একরকম হয় না। আমি কিন্তু জামাইয়ের মতো নই, ছেলের মতো, বুঝতে পেরেছেন? আমাকে বলতে দিবেন তো? তখন বলে, আমার কেন দ্বিধা রয়েছে? এজন্যই বলছি, কারণ আমাদের কোনো আপত্তি নেই। এ নিয়ে মিঠির কোনো আপত্তি নেই তো? কারণ মিঠি যদি এনে চেঞ্জে থাকে তাহলে কিন্তু মিঠি এগোতে পারবে না। আর সবসময় কে জিনিসটা করে করে খাবে, সামনের দিকে কিছুতেই এগোতে পারবে না। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর বলে, বুঝতে পারছেন তো, আপনারা অনেক অধৈর্য। আমি কি বলতে চাচ্ছি কেউ শুনতেই চাচ্ছে না। আর তুমি আমার ওয়াইফ হয়ে আমি কি বলতে চাচ্ছি এটাই বুঝতে পারছো না, তাই না? দেখেছেন তো কি সংসার করছি আমরা। তখন কিষাণুর বোন বলে, হ্যাঁ জানি বলেই তো অনেকটা বিশ্বাস করিনি, কিন্তু তুমি যেভাবে দ্বিধা বললে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম আর কি। তখন অয়ন বলতে থাকে, জানেন তো পৃথিবীতে না কেউ জামাইকে বিশ্বাসই করতে চায় না। আমিও তো জামাই, আমাকেও কেউ বিশ্বাস করে না। আপনি আমার দলে চলে আসুন, ওদের সাথে মিশবেন না। তখন কিষাণুর বোনের স্বামী বলতে থাকে, মিঠি আমি তোমাকে একটা কথা বলছি, দেখো আমরা তো তোমাকে দেখতে এসেছি, তুমিও আমাদের সবাইকেই দেখছো। সবাই আশা করে বসে আছে, এটা জানতে চাচ্ছে যে মেয়েকে কেমন লাগলো। কিন্তু এটাও তো জানা উচিত সবার, মেয়েকে আমাদের কেমন লাগলো, এটাও তো ইম্পর্টেন্ট, তাই না? তখন মিঠি হাসি মুখ নিয়ে বলতে থাকে, আপনাদেরকে পছন্দ হবে না আর কাকে পছন্দ হবে? আমি তো ভাবতেই পারছি না আমার এমন একটা শ্বশুরবাড়ি হবে। তখন কিষাণুর বাবা সবাইকে বলে, চিরকাল না সত্যি কথাই বলুন, পরিবারকে মিথ্যা কথা বলে কোনো বিভ্রান্ত কখনোই করবেন না। আমি আমার ছেলে মেয়েকে তাই শিখিয়েছি, আজ আমি তোমাকেও তাই বললাম। যা শুনে মিঠি একটু মনে মনে ঘাবড়ে যায়। তখন কিষাণুর বাবা আরো বলতে থাকে, তুমি আমার লক্ষ্মী বৌমা হবে, কোনো মিথ্যে তুমি জায়গা দিতে দিবে না, বুঝতে পেরেছ? তখন মিঠি মনে মনে বলে, আমি যে বিরাট একটা মিথ্যা বয়েই চলেছি, এর মধ্যেই আমার বমি বমি লাগছে, কি যে করি ভগবান, এটুকু সময় আমাকে পার করে দাও। এটা বলে মিঠি মনে মনে খুব কষ্ট করতে থাকে। বলছে, যদি আমার এখন বমি হয় তাহলে তো আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আর যদি বলি সবার আগে আমাকে কিষাণুকে জানাতে হবে, সেটাও বোধহয় আমি পেরে উঠবো না। তখন কিষাণুর মা বাবা বলে, মা তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক মতো করছো না, তাই না? এই কথা বলার সাথে সাথেই মিঠি আর ধরে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়। কারণ মিঠির খুব বমি আসছিল। তার চলে যাওয়া দেখে সবাই একটু অবাক হয়ে যায়। এই সুযোগটা কাজে লাগায় বর্ষা, বলছে, মেয়েটার বমি না আর গেল না, তা ঘুরানোটাও গেল না। তখন কিষাণুর মা বাবা বলে, কি বলছেন আপনারা? ওর বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে? তখন বলে, হ্যাঁ অনেকদিন ধরেই তো হচ্ছে।
তখন রেগে যায় কমলিনী, বলছে আচ্ছা অনেকদিন ধরে কেন হবে? কুর্চি তখন বলে, হ্যাঁ ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিল না, একটু উল্টা উল্টা খেয়েছে তো হয়তো বদহজম হয়েছে। বর্ষা তখন বলে, না না এটা তো অনেকদিন ধরেই হচ্ছে, বিয়ে বাড়ির আগে থেকেই হচ্ছে। কমলিনী বলে, না না কেন অনেক আগে থেকে হবে, এই তো কয়েকদিন ধরেই হচ্ছে, ঠিক হয়ে যাবে। বর্ষা তখন বলে, মা এই তো আজকেও তো মাথা ঘোরাচ্ছিল, পড়ে গিয়েছিল, কিষানই তো ধরলো। কিষানু, বলো না দাঁড়িয়ে আছো কেন? তখন কিষানু বলে, হ্যাঁ ওর প্রেশারটা একটু লো হয়েছে। তখন কিষানুর বাবা বলে, আচ্ছা বৌমা এত অসুস্থ, তুই কেন চিকিৎসা করছিস না? তখন কিষানু বলে, ওনারা তো আমাকে ভরসাই করতে পারলেন না। তখন নতুন বলে, কিষানু প্লিজ এসব কথা বলে আমাকে এম্বারেস করো না, তুমি খুব ভালো করেই জানো সেদিন কি পরিস্থিতি হয়েছিল। আমি তার জন্য তোমাকে ছড়ি বলেছি, এখন তো অনেকটা ইমপ্রুভ করে গিয়েছে। কমলিনী তখন বলে, আমার মেয়েটা না আসলে ঠিক করে খাওয়া দাওয়া করে না জানেন তো, এক বেলার খাওয়া আরেক বেলা গিয়ে খায়, এই জন্য শরীরটা খারাপ হয়ে গিয়েছে। তখন কিষানুর মা বলতে থাকে, দিদি জোর করে কিন্তু খাওয়াবেন, ওর শরীর একদম ভালো নয়, আমার কাছে এলে আমি নিয়ম করে খাওয়াবো। আচ্ছা এবার বলুন তো বিয়ের ডেটটা কবে করা যায়, আমরা কিন্তু রেডি। তখন কমলিনী বলে, ওই তো একটা কোর্স করতে যাবে দিল্লিতে 3-4 মাসের জন্য, তারপর না হয় বিয়ের ডেটটা ফাইনাল করব। তখন কিষানুর বাবা বলে, আচ্ছা বিয়ের পরও তো কোর্স করতে পারতো তাই না? তখন নতুন বলে, শুনুন বিয়ের পর তো নতুন কপতি একটু এনজয় করতে চাই তাই না? তখন কিষানু বলে, বাবা আমি ওকে অলরেডি কথা দিয়ে দিয়েছি, এতদিন যখন অপেক্ষা করতে পারলাম, আর 3-4 মাস কি পারবো না বলো, কি আর হবে এমন, আমি মাঝে মাঝে ওর সঙ্গে গিয়ে দেখা করে আসব, ঠিক আছে? তখন ওইখানে মিঠি চলে আসে। বর্ষা বলে, আহারে মুখে চোখে জল দিয়ে এসেছো তাই না? তখন মিঠি বলে, শোনো আমাকে নিয়ে না এত ব্যস্ত না হলেই চলবে, বুঝতে পেরেছ? মিঠিল তখন বলে, হ্যাঁ তোমাকে না এত ব্যস্ত হতে হবে না বর্ষা দি, ছেড়ে দাও না। বুবলাই তখন বলে, আচ্ছা বর্ষা, যে যেটা পছন্দ করছে না সেটা করার জন্য ইনসিস্ট কেন করছো? তুমি একটু চুপ করে দাঁড়াবে? আর যদি তোমার ভালো না লাগে তুমি এখান থেকে চলে যাও, রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে কাজ করো, বুঝতে পেরেছো? ওকে দেখার জন্য এখানে কিষানু রয়েছে, আমরা সবাই আছি, প্লিজ তোমাকে দেখতে হবে না। তো বুবলাই অনেক রিয়াক্ট করতে থাকে। তখন কিষানু বলে, তোমার শরীর ঠিক না হলে এই শরীর নিয়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না, দিল্লিতেও যেতে দেব না, কোথাও যাওয়া দরকার নেই। তখন কিষানুর মা বলে, কিষানু তুই বরং ছুটি নিয়ে দিল্লি চলে যা, ওর সঙ্গে গিয়ে থাক, আর কদিন বাদেই তো তোদের বিয়ে হবে। তখন কিষানু বলে, হ্যাঁ তাই করি, আমার চাকরি টাকরি সব বন্ধ করে দিল্লি চলে যাই, ওর সাথে আমি এতদিন যাব, ছুটি পাবো তো? আচ্ছা আপনারা কেউ চিন্তা করবে না, আমি আছি তো, কোনো সমস্যা হবে না। কমলিনী বলে, আমি তো যাচ্ছি ওর সঙ্গে, আমি কি ওকে একা ছেড়ে দিব নাকি? তোমাকে আর পরিশ্রম করে যেতে হবে না বাবা। তখন কিষানু বলে, আপনার যদি থাকেন তাহলে তার কোনো কথাই রইল না, আরো বরং ভালো হবে, আমি দিল্লিতে মাঝে মাঝে যাব মিঠির সঙ্গে দেখা করতে, আপনার হাতে রান্না খেতে পারবো। তখন মিঠি বলে, শোনো তোমার না যাওয়া লাগবে না, তুমি গেলে আমার পড়া ডিস্টার্ব হবে, দরকার নেই, আমি একাই ম্যানেজ করে নিব। তখন নতুন বলে, আচ্ছা এসব নিয়ে কথা থাক না, পরেরটা পরেই দেখা যাবে, তুমি আগে যাও তখন দেখা যাবে। তখন কিষানুর বাবা বলে, আচ্ছা এখন বসো তো মা। আচ্ছা তুমি এভাবে কেন বলছো, এতদিন থাকবে আর বরের সঙ্গে দেখা হবে না, তাহলে বরে মন খারাপ লাগবে না? লেখাপড়ার কথা বলছো, ও তো একজন লেখাপড়ার লোক, ওর মতো লেখাপড়ার কজন ভালোবাসে বলো তো? ও বরং লেখাপড়ার জন্য তোমাকে আরও সময় ছেড়ে দিবে, তুমি দেখে নিও। তখন মিঠি মনে মনে বলে, কি করব আমি? কিষানুকে আমি কোনো কিছুই বলতে পারবো না, না না সবাই সব কিছু মেনে নিলেও নিশ্চিত আমার এই বিষয়টি কেউ মেনে নিবে না, এমনকি কিষানও মেনে নিবে না, আমি নিশ্চিত। আর কিষানুর মতো এত ভালো ছেলেকে আমি কখনোই হারাতে পারবো না, কিষানুকে আমি আমার জীবনে পেতে চাই, ওকে আমি কখনোই হারাতে পারবো না। অন্যদিকে দেখা যায় রেশমি রাগান্বিত হয়ে আর বাড়িতে ফিরেনি। এদিকে তার মামা অনেক চিন্তা করছে, বলছে কোথায় গেল, মানছি অন্যায় করেছে কিন্তু ওকে না সবাই অনেক কিছু বলেছে, এখন যদি বাড়িতে না ফিরে, যদি কোনো অঘটন ঘটে ফেলে কি হবে? তখন প্রসন্নর মা বলতে থাকে, এত চিন্তা করিস না, বুঝতে পেরেছিস, ওর তো উচিত হয়নি মিঠির বিষয়ে এভাবে একবারই কথা বলা, যদি বিয়েটা ভেঙে যেত তাহলে কি হতো? তখন বলে, মা আমি স্বীকার করছি ভুল করেছে, এখন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে কি করব? তখনই মিঠির মামা সাথে সাথে কমলিনীকে ফোন দেয়, কমলিনীকে সমস্ত কিছুই খুলে বলে, হ্যাঁ আমি মানছি, কিন্তু ওনার তো একবারে মিঠির সম্পর্কে কোনো কথা বলা উচিত হয়নি ওদের সামনে তাই না? এখন সবাই কে কিভাবে রিয়েক্ট করবে এটা তো আমার জানা ছিল না। আর তাছাড়া তুমি যত যাই বলো দাদা, তোমাদের মনে হচ্ছে বৌদি এরকমই কথা বলে, কিন্তু না আমার মনে হচ্ছে উনি প্ল্যান করে এই কথাগুলি বলেছে। আচ্ছা যদি মিঠি শ্বশুরবাড়ি এই কথাগুলো ধরতো তাহলে কি হতো বলো তো? তখন বলে, শোন আমি সবই বলছি, বুড়ি তুই একটা কাজ কর না, মিঠিকে একটা ফোন দে,
আমার তো খুব টেনশন হচ্ছে, তুই জানিস তো ও কোথাও গেলে আমার খুব টেনশন হয়, আবার নাকি অঘটন ঘটিয়ে ফেলে। তখনই মিঠি এখানে চলে আসে, বলছে মা কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? তখন বলে দেখ তোর মামি না এখনো বাড়িতে ফিরেনি, তোর মামা খুব টেনশন করছে, কার জন্য ফোন নাম্বার চাই, তুই একটু কথা বল। তখন মিঠি ফোন নিয়ে বলতে থাকে মামু বলো। তখন বলে মা তোর মামি না এখনো বাড়িতে আসেনি। তখন মিঠি বলে মামির বাড়িতে ফোন করেছিলে? তখন বলে হ্যাঁ করেছি, ওইখানেও যায়নি। তোর কোনো বন্ধুর মায়ের সঙ্গে ওর একটু যোগাযোগ রয়েছে, বিশেষ করে ওই যে আবেরের মায়ের সঙ্গে তো তোর মামির খুব বন্ধুত্ব রয়েছে। তখন মিঠি বলে হ্যাঁ নিয়মিত যোগাযোগ আছে বলেই আমি জানি, আমি তো অনেকবার দেখেছি, একসাথে শপিং করতে গিয়েছে, সিনেমা দেখতে গিয়েছে, মাঝে মাঝে সেই লেডিস গ্রুপের সঙ্গেও বেড়াতে বের হয়ে গিয়েছিল, সেখানে আবিরের মা থাকে। আমার কাছে আবিরের মার নাম্বার আছে, তোমাকে কি দিব? তখন বলে হ্যাঁ মা একটু তাড়াতাড়ি দে। তখন মিঠি নাম্বারটা তার মামুকে দিয়ে দেয়। এদিকে কমলিনী, মিঠি সবাই তো অবাক হয়ে যায়। তো প্রিভাস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি ঘটতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।